তোরা মেয়ে মানুষ অভিনয় সেরা। নিজে মধু চাষ করিস, মৌমাছি কাছে রাখিস, আবার গুছিয়ে নাটকও করিস। তিথিরের মনে হচ্ছে এখন এ রুমে আসাই ভুল হয়েছে তার। ভালো বুঝে রাহাত ভাইয়ের কথা বলাটা তো আরো অন্যায় হয়েছে। বেশ তো, করি না হয় এসবই, তাতে আপনার সমস্যা কি? ঈশান অবাক হওয়ার মতো করে তাকালো। সমস্যা তো আমারই। যে জিনিস এ বাড়ির মানুষ আমার গলায় ঝোলাতে চাচ্ছে, সে জিনিসে হাজার হাজার মৌমাছি বসতে চায়, ভবিষ্যতে বসতে চাইবে। আমি তো মানব কেন? সে মৌমাছির দলে নিজের নাম লেখাবো কেন? ইচ্ছে না হলে লিখবেন না, জোর জবরদস্তি করা হচ্ছে না, চাইলেই ভেঙে দিতে পারেন। এই জীবনে কখনো দিদার কথার অবাধ্য হয়নি সে, আর না তো বেয়াদবি করেছে। তাকে যদি কেউ ভালোবাসে সব থেকে বেশি, সেটিও তার মা আর দিদায়। বাবার সাথে ছেলেদের একটা নীরব যুদ্ধ আজীবন চলে, প্রতি ঘরে ঘরেই চলে। তবে মা আর দাদি হলো তাদের সব সময় ঢাল হয়ে দাঁড়ানো মানুষ। ঈশানকে বাইক থেকে নামতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিয়াজ। গাড়ি ধুচ্ছিল সে, হাত মুছে এগিয়ে এলো। কি ব্যাপার দেওয়ান সাহেব, গরিবের ঘরে আপনার পা পড়লো, কাহিনী কি? চোখ রাঙালো ঈশান। নিয়াজ চুপ হয়ে গেল। ঈশানের দৃষ্টি অচেনা, রেগে আছে বোঝা যাচ্ছে। আয় আয় ভেতরে আয়, মজা করছি। ঈশান ভেতরে গেল, সোজা নিয়াজের রুমে গিয়ে গা এলিয়ে দিল চেয়ারে। বাবা মা নেই, বড় মামা হাসপাতালে ভর্তি, ঢাকা গেছে। ঈশান বলল না কিছু, চোখ বুজে হেলান দিয়ে রইল। নিয়াজ বুঝলো কিছু একটা গন্ডগোল আছে। ঝটপট মেসেজ করলো গ্রুপে, আসতে বলল বাকিদের। অনিমারা সকলে আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছালো নিয়াজের বাড়িতে। এই আধ ঘন্টায় ঈশান একই রকম ভাবে চোখ বন্ধ করে আছে, একটা কথাও বলেনি। নিয়াজও খোঁচায়নি তাকে। অনিমা, সাজিদ, নাইম ঢুকলো ঘরে। ভ্রু তুলে জিজ্ঞাসা করলো নিয়াজকে। নিয়াজ ইশারায় জানালো বুঝতে পারছে না কিছু, জানে না কি হয়েছে। অনিমারা অবশ্যই জানে সব। নিয়াজের মেসেজের আন্দাজ করেছিল, নিশিকে কল দিয়ে জেনে নিয়েছে বাকিটা। সাজিদ এগিয়ে এসে বসলো ঈশানের পাশের চেয়ারে, কাঁধে হাত রাখলো। চোখ মেলল ঈশান, সবটাকে দেখে কপালের ভাঁজ পড়ল তার। তপ্ত চোখে তাকালো নিয়াজের দিকে। দুই হাত উপরে আসামির মতো তুলে সাফাই দিল নিয়াজ। আমি আসতে বলিনি, বিশ্বাস কর, ওরা একাই এসেছে। কি সমস্যা তোর ঈশান? আমরা জানি সবটা। সাজিদের দিকে তাকালো না ঈশান, নির্বিকার শূন্যে তাকিয়ে রইল। কি জানিস? কিচ্ছু হয়নি। মানছি রাগ বেশি তোর, তাই বলে একটু কন্ট্রোল করবি না? হোয়াট ননসেন্স! তোর থেকে শুনলে আমার পেছনে লেগেছিস কেন তোরা সব? তিথিরের কি সমস্যা? এ তো মিষ্টি একটা মেয়ে, ওকে বিয়েতে প্রবলেম কি তোর? উঠে দাঁড়ালো ঈশান, পকেটে হাত গুজলো, বাঁকা গলায় বলল, বাড়ির মেয়ে, ঘরের কথা বাইরে বললে বদনাম হয়। নাই বা শুনলি? আর বললি না মিষ্টি মেয়ে? ওটাই সমস্যা। মিষ্টি জিনিসে পিঁপড়া মাছে বেশি থাকে। অবাক চোখে তাকালো সবাই একে অপরের দিকে। এই ছেলে বলে কি? সুন্দর মেয়ে সবাই চায়। সুন্দর চায়, তার থেকে বেশি যেটা চায় সেটা নারীর ভালো চরিত্র। কি যা তা বলছিস ঈশান? তিতির ভালো একটা মেয়ে, তোর কোনো ভুল ধারণা হয়েছে, ক্লিয়ার কর সেটা। এসব নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। না চাইলেও বলতে হবে ঈশান, আমি নিজে ক্রাইম ব্রাঞ্চে আসি, মানুষ চিনি আমি। তিতিরের খোঁজ আমার কাছে আছে, নিয়েছি আমি। তাছাড়া ও তোর বাড়ির মেয়ে, ও সম্পর্কে তোর এমন নেগেটিভ ধারণা হওয়ার কারণ কি? ঈশান ঘুরে তাকালো সাজিদের দিকে। ওর খবর তুই নিয়েছিস কেন? সাজিদ তাকালো একবার অনিমার দিকে। অনিমা মুখ খুললো এবার। তোর সাথে বিয়ের কথা হওয়ার আগে প্রথম দিন ট্রেনে দেখে আমার ভাইয়ের জন্য ওকে পছন্দ হয়েছিল আমার। খোঁজ নিয়ে জানতে পারি আমার খালা যেখানে থাকে তিতিরও সেই এলাকাতেই থাকে। বিয়ের বিষয়ে আগে খোঁজ খবর নিতে হয়। অল্প বয়স, ওর কাউকে পছন্দ আছে কিনা জানা জরুরি। তোকে বললে তুই তো আর পাত্তা দিতি না, তাই আমরাই। পরে অবশ্য যখন দিদার থেকে তোর সাথে দিদা যখন বললো, তাই আমি আর আমার খালাকে জানাইনি। ঈশান তাচ্ছিল্যের হাসি হাসলো, বলল না কিছু। বসলো আবার চেয়ারে। তোরা কিচ্ছু জানিস না, কিচ্ছু না। জাস্ট স্টপ ইট ফর নাও। বাকিরা চুপ করলো ঠিকই, কিন্তু চিন্তার ভাঁজ গেল না কারোর চোখ মুখ থেকে।
একে অপরের দিকে তাকাতে নিজেদের মনের কথা টের পেল বোধহয় তারা। আপাতত ঈশানকে শান্ত হওয়ার জন্য ছেড়ে দিল তারা। তিথি বালিশে মুখ গুজে শুয়ে আছে। নানু আপুর ঘর থেকে আসার পর থেকে এভাবেই শুয়ে আছে। বালিশ ভিজে উঠেছে চোখের পানিতে। না চাইতেও সন্ধ্যায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার ঈশানের বলা কথাগুলো কানে ভাসছে। ঈশান ভাই সত্যি এটা ভাবে সে বোঝা? কই, আগে তো কখনো বুঝতে দেয়নি। তাহলে কি বাড়ির সকলেই তাকে তাই ভাবে? মুখ ফুটে বলেনি শুধু, কোনো একদিন বাড়ির সবাইও তাকে এভাবে বলবে। বুকের ভেতরটা কষ্ট হচ্ছে খুব। এত কষ্ট হওয়ার কারণটাও সে টের পাচ্ছে হালকা হালকা। কথাটা ঈশান ভাই বলেছে বলে। তিথির ফুপি উঠল। ঈশানের প্রতি তার অন্যরকম অনুভূতির হদিশ পেয়েছে সে। তার অবচেতন মন বারবার প্রকাশ করেছে সেটা। মস্তিষ্ক আজকাল তাই বলছে। ঈশানের প্রতি সে দুর্বল হয়ে গেছে, না চাইতেও হয়ে গেছে। কিন্তু ঈশান ভাই, সে তো তাকে পছন্দই করে না, একদমই করে না। করলে আজ এভাবে রিয়েক্ট করতো? কিচ্ছু ভালো লাগছে না তার। রাহাত ভাইকে দেওয়ার কথা তার বুকের ভিতরটা সূচের মতো খোঁচাচ্ছে আরো। রাহাত ভাইকে সে বড় মুখ করে কথা দিয়ে এসেছিল। তখন তো রাহাত ভাইয়ের প্রতিও তার ফিলিংস না থাকলেও আর কারোর প্রতিও ছিল না। এখানে এসে ঈশান ভাইয়ের উপর সে ভাবতে পারছে না কিছু। তারপরও যখন বুঝতে পারলো ঈশানের দিক থেকে অনীহাটা, তখন থেকে বোধহয় অপরাধ বোধটা বেশি হচ্ছে। সে এরপর না পারবে রাহাত ভাইয়ের সাথে থাকতে। আর এমন চলতে থাকলে না সে ঈশানের সাথে ভালো থাকবে। একজন তাকে চায়, অথচ তিথি তাকে চায় না। ভালোই বাসেনি, যা ছিল তা সম্মান। আর একজনকে সে চায় যে কিনা তাকে চায় না। ভালোবাসা তো দূর, হয়তো সে নজরে কখনো দেখেইনি। তার জন্য পরিবারে এত অশান্তি। কি করা উচিত তার? দরজায় কড়া নাড়ার শব্দ হলো। নিশি বা নুরি এসেছে। এর আগেও বেশ কয়েকবার এসে ডেকে গেছে, পরে খুলছে বলে কাটিয়ে দিয়েছে বারবার। এবারও ওদেরই আশায় করেছে সে, তাই গলা হালকা উঁচিয়ে বলল, একটু পর আসছি বড় বউ। নিশিনা, আমি। দরজা খোলো মা। রাহেলা দেওয়ানের গলা। এই ডাক সে এড়িয়ে যেতে পারবে না। উঠে বসলো বিছানায়। আয়নার সামনে গিয়ে চোখ মুখ মুছে নিল। স্বাভাবিক হয়ে দরজা খুলল। বড় মামি দাঁড়িয়ে আছে। এসো বড় মামুনি। রাহেলা দেওয়ান ভিতরে ঢুকলো। দরজা আটকে তিথিরের হাত টেনে নিয়ে এসে বসলো বিছানায়। শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিলেন। কাঁদছিলি কেন বোকামে? তিথির মাথা নিচু করে ফেললো। কাছি না তো। রাহেলা দেওয়ান মলিন হাসলেন। মেয়েকে টেনে নিয়ে বুকের সাথে চেপে রাখলেন। কপালের উপর থেকে আলতো হাতে চুলগুলো গুছিয়ে পিছনে দিলেন। চুমু খেলেন সেখানটায়। মৃদু গলায় বললেন, তোর মা যখন মারা যায় তোর তখন 2 বছর পূর্ণ হয়েছে। সেদিন কোলে করে নিয়ে এসেছিলাম এই বাড়িতে। আমি তোর বাকি মামুনিরা ছোট পুতুলের মতো আগলে রেখেছি সবসময়। 1 মিনিটও চোখের আড়াল করিনি। তোর কখন কি চাই, কি ভালো লাগে, কিসে খারাপ লাগে, সব বুঝি আমরা। আমার কাছে লুকোচ্ছিস কেন? পেটে ধরিনি, কিন্তু 18 বছর বুকে আগলে মানুষ করেছি। এই বুকের ভিতরটাই জানান দেয় আগলে রাখা আমার পাখিটার মনের খবর। তিথির এবার আর নিজেকে সংযত করতে পারল না। কান্না আটকাতে পারল না। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল বড় মামির কোমর। বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। নাক টেনে টেনে বলল, আমি তোমাদের কাছে বোঝা মামুনি। রাহেলা দেওয়ানের বুকটা দুমড়ে মুচড়ে উঠল। এই মেয়ে বলে কি? কল্পনাতেও ভাবতে পারে না সে এই কথা। বাকিরাও না। কখনো না মা, ঈশান তো রাগের মাথায় বলেছে। ওটা ধরে থাকলে হয়? কেন বলবে এই কথা? যতই রেগে থাকুক না কেন, রাগের মাথায় মনের কথা সে বলে ফেলেছে। রাহেলা আবার চুমু দিলেন কপালে। না মা, তুই তো জানিস ও ছোটবেলা থেকেই অমন। ওর ওপর কেউ কোনো মত চাপিয়ে দিলে সেটাতে ওইভাবে রিয়াক্ট করে, উল্টো পাল্টা বলে। তোর মামা, তোর বাপ, তার সাথে কিভাবে রাগ করে দেখিসনি? তিথিরের কান্না কমলো খানিকটা। নাক টানলো বারবার। এবার বল তো মা, শুধু কি ওই কথাই মন খারাপ,
নাকি তোর নানু আপু যেটা বলেছে সেটার জন্য? তুই রাজি না আমার ছেলের বউ হবি না? তিথির লজ্জা পেল একটু। বড় মামুনি তার শাশুড়ি হবে, এটা বড় মামুনি জানতে চাচ্ছে সে রাজি কিনা। মুখ আরো গুজলো রাহেলার বুকে। রাহেলা দেওয়ান হাসলো, দু হাতের আঁচলায় মুখটা তুলল তিথিরের। কেঁদে কেটে সাথে লজ্জায় মুখটা লাল টকটকে হয়ে গেছে। চোখের পানি মুছিয়ে দিলেন সযত্নে। থুতনি ধরে মুখটা তুললেন। তিথি চোখ তুলল না। কি রে, বললি না তো ঈশানের রাগ পড়লেই ও রাজি হবে? সে আমি জানি। আমার কথা ওর দিদার কথা ফেলবে না ও। তখন ওর বাপ ওইভাবে না বললে ও তখনই রাজি হতো। তোর মামার সাথে এমনি ওর মনোমালিন্য, তার উপরে ও ওভাবে বলেছে, তাই আরও রেগে গেছে। ওর বিষয়ে আমি দেখব, তুই তোরটা বল। তিথির কি বলবে? সত্যি সে চাইছে বিয়েটা, সে ঈশানকেই চাইছে। কিন্তু রাহাত ভাই, বড় মামুনিকে বলবে সে কথা? বলা উচিত নাকি তাতে আরো সবটা হিতে বিপরীত হবে? বুঝতে পারছে না সে। বিয়েটা হয়তো হবেই, এবং সেটা ঈশানের সাথে, এটা তার মন বলছে। মাঝখান থেকে রাহাত ভাইয়ের কথা শুনে বাড়ির সবাই আবার কি ভাববে তাকে? বাড়ির কাউকে না বলে সোজা রাহাত ভাইয়ের সাথেই কথা বললে কেমন হয়? তিথির ঈশানকে পছন্দ করে, এটা শুনলে রাহাত ভাই নিশ্চয়ই বুঝবে তাকে। মনে একজনকে রেখে আরেকজনের নামে কবুল কিভাবে পড়বে? তার চেয়ে ভালো রাহাত ভাইকে বুঝিয়ে বললে সে বুঝে যাবে বিষয়টা। তাই বড় মামুনিকে না বলার সিদ্ধান্ত নিল সে। মাথা নাড়ল দুদিকে। আমার সমস্যা নেই মামুনি, তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। কিন্তু ঈশান ভাই? ওটা আমরা দেখব। আর ভাইটাই ডাকাডাকি বন্ধ কর এখন থেকে। স্বামী হবে আজ বাদে কাল, ভাই ডাকলে চলে? তিথির লজ্জায় মিয়ে গেল, জাপটে ধরল রাহেলা দেওয়ানকে। রাহেলা দেওয়ান হাসলেন, নিশ্চিন্ত হলেন। বুকের উপর থেকে একটা পাথর তো অন্তত নামলো। ঈশানকে সে ঠিক বুঝিয়ে ফেলবে। তিথিরকে ভালো না বাসার কোনো কারণই নেই। আজ ভালোবাসে না কাল বাসবে, বাঁচতে তো ঈশান বাধ্যই। এই মেয়ের মুখ চোরা রাজ্যের মায়া, এমন মেয়েকে ভালো না বেসে থাকা যায়? চল খাবি চল। তিথির মাথা নাড়ল। রাহেলা দেওয়ান মাথায় হাত বুলিয়ে নেমে গেলেন নিচে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। রাত 10টা বাজে। ঈশানটা এখনো ফেরেনি, ফোনটাও বন্ধ বলছে। যদিও জানে নিয়াজের বাড়িতে আছে, নিয়াজে জানিয়েছে অনেক আগেই। তারপরও চিন্তা হচ্ছে, একবার শাশুড়ির ঘরে যেতে হবে। উনিও দরজা আটকে বসে আছে। বাড়ির সবার সাথে সবার মান অভিমানের পালা চলছে। কে কার সাথে কত বেশি মান অভিমান করে থাকতে পারে। আর তাদের গিন্নিদের হয়েছে যত জ্বালা। সবার অভিমান ভাঙাতে ভাঙাতে জীবন শেষ। দেওয়ান বাড়ির আজ কেমন গুম ধরে আছে, যেন ঝড় বয়ে যাওয়ার প্রকৃতি যেমন গুমর ধরে নীরব হয়ে যায়, সে অবস্থা আজকে। নয়নটা অফিস থেকে ফেরেনি, বিধায় বাড়ির এত বড় খবর জানে না সে। জানার পর কেমন ভেবে নেবে বিষয়টা, এই নিয়েও চিন্তার কারণ আছে বই কি। আপাতত রাশেদ দেওয়ান আর রিক্তা দেওয়ান এই নিয়ে চিন্তিত। এই বাড়ির কম বেশি সবাই বুঝতে পারত তিথিরের প্রতি নয়নের আলাদা টান, আলাদা যত্ন। অভিজ্ঞ নজর এড়াতো না কারোরই। যদিও নয়ন কখনো মুখ ফুটে বলেনি, তবুও অবশ্য ভুল হলেও হতে পারে তাদের চিন্তা ভাবনা। কে জানে, হয়তো বোন হিসাবেই এত যত্ন করত। সেটাই যেন হয়। মনে প্রাণে সেই দোয়া করেই যাচ্ছেন এখন রাশেদ আর রিক্তা দেওয়ান। রিনা দেওয়ান ছোট ছেলে মেয়েগুলোর খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছেন। নিশির নুড়ি থ মেরে বসে আছে ঘরে। বাড়ির বড়রা সবাই ড্রয়িং রুমের সোফায় চিন্তায় মগ্ন। রাইসুল দেওয়ান নিজের ঘরে, ছেলের উপর রেগে আছে সেটা স্পষ্ট। চন্দ্রা দেওয়ান দলটা আটকে বসে আছে, কারোরই খাওয়া দাওয়া হয়নি। রাহিয়ান সাহেব তাকালো স্ত্রীর দিকে। বড় ভাবি কোথায়? তিতিরের কাছে। ঈশানকে ফোনে পেয়েছো? না। তাকালো মেতো ভাইয়ের দিকে। রাশেদ সাহেবও দুদিকে মাথা নাড়ল। পাবে কিভাবে, ফোনটা তো সুইচ অফ। রাহেলা দেওয়ানকে সিঁড়ি ভেঙে নামতে দেখা গেল। এক প্রকার ছুটে গেল রিক্তা আর রিনা দেওয়ান। তিতির ঠিক আছে? কি বললো? রাহেলা দেওয়ান হালকা হেসে আশ্বস্ত করলো বাকিদের। বুঝিয়ে বলেছি, ঈশানের কথায় কষ্ট পেয়েছে মেয়েটা, বিয়েতে আপত্তি নেই। সবাই হাঁপ ছেড়ে বাঁচলো এক প্রকার। এই সময় তিথিরের বিয়েতে দ্বিমত থাকলে আরেক অশান্তি হতো। দুজনকে মানাতে মানাতে সবার অবস্থা খারাপ হয়ে যেত। ভাবি,
মাকে ডেকেছো? রাহেলা দেওয়ান মাথা নাড়ল দুদিকে। ডাকিনি, খাবার নিয়ে একেবারে ডাকবো, একেবারে ওষুধ খাইয়ে তারপরে আসবো। রিনা, খাবার আনতো। রিনা দেওয়ানের সাথে রান্নাঘরে গেল শাশুড়ি খাবার বাড়তে। খাবার নিয়ে উপরে গেলেন রাহেলা দেওয়ান। কড়া নাড়লেন শাশুড়ির দরজায়। এর আগে কখনো দরজা আটকে রাখেন না তিনি, আজকে আটকেছেন। বেশ অভিমান করেছেন। রাহেলা পাশের টেবিলে খাবারে থালি রেখে বেশ কয়েকবার ধাক্কালেন দরজা। কোনো সাড়া পাওয়া গেল না ভিতর থেকে। এবার বুকের ভিতরটা দুরু শুরু করে দিয়েছে। এমন তো হয় না কখনো। শব্দ করে দরজা ধাক্কালেন। রিনা দেওয়ান চলে এসেছে। পাশের রুম থেকে নিশি নুরি বেরিয়ে এসেছে। সবাই চিন্তিত গলায় ডাকলেন বৃদ্ধাকে। এবারও নিশ্চুপ। ভেতরে কিছু একটা ঘটেছে সেটা বুঝতে আর কারোর সময় লাগলো না। নিশি দৌড়ে এগিয়ে গেল সিঁড়ির মাথায়। নিচে সোফাতে বসে থাকা চাচাদের ডাকলেন। নিশির গলার আওয়াজে বেরিয়ে এলেন রাইসুল দেওয়ানও। 10 মিনিট টানা ডাকাডাকি তো দরজা খুললেন না তিনি। নুরি হন্তদন্ত হয়ে কল করলো নয়নকে। নয়ন জানালো মিনিট 10 ভিতরে বাড়ি ঢুকছে। তারপর কল করলো নিয়াজের ফোনে। নিয়াজ ফোন ধরলো। নুরি, নিয়াজ ভাই, বড় ভাইয়া কোথায়? ঈশান তো এইখানেই। তোমার কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? দিদা, দরজা খুলছে না নিয়াজ ভাই। বড় ভাইয়াকে দ্রুত আসতে বলুন, কিছু একটা হয়েছে তো। নুরি ফোন কেটে দৌড়ে গিয়ে জানালো সবাইকে। মধ্যবয়স্ক 3 ভাই মিলেও দরজা নাড়াতে পারলেন না। বয়সের ভাস এসে গেছে শরীরে। এই বয়সে কি আর এত শক্তপোক্ত দরজা ভাঙা মুখের কথা? নিয়াজের বাড়ি দেওয়ান বাড়ি থেকে হাঁটা পায়ে 30 মিনিটের রাস্তা। বাইকে আসায় 7-8 মিনিটে এসে পৌঁছালো। সদর দরজায় দেখা হয়ে গেল নয়নের সাথে। কেউ কোনো কথা বলল না। ছুটে গিয়ে ঢুকলো বাড়ির ভিতর। ঈশানের সাথে নাইম আর নিয়াজও আছে। নয়নকে সাথে নিয়ে 4 জন মিলে মিনিট 3 মধ্যেই ভেঙে ফেললো দরজা। চন্দ্রা দেওয়ায় বিছানায় কাত হয়ে পড়ে আছেন। সবাই চিৎকার করে উঠল। ঈশান নয়ন পালস চেক করলো। দ্রুত কোলে তুলে নিল ঈশান। নয়নের গাড়ি রাস্তাতেই রাখা। দরাদরি করে এনে তোলা হলো গাড়িতে। রাহেলা দেওয়ান, রিক্তা দেওয়ান শাশুড়ির মাথা কোলে নিয়ে বসলেন। রিনা দেওয়ানকে রেখে যাওয়া হলো বাড়ির ছেলে মেয়েগুলোর কাছে। ঈশানের গাড়ি বেরিয়ে যেতেই কর্তারা আরেকটা গাড়িতে বেরিয়ে গেল। নিয়াস আর নাইম বাইকে। নিশি, নুরি, রিনা দেওয়ান কাঁদতে কাঁদতে ঢুকলো বাড়িতে। তিথির মাথা ব্যথায় শাওয়ার নিচ্ছিল। ঘর থেকে বাড়ির নীরবতা খেয়াল হলো। নিচে সদর দরজার কাছে দেখতে পেল কান্নারত বোনদের আর ছোট মামনিকে। বুঝতে পারল না কিছু। ছুটে নিচে আসতেই তাকে জড়িয়ে কেঁদে ফেলল নিশি নুরি। জানতে পারল নানি আপুর অসুস্থতার কথা। মাত্র 3 দিন হলো হাসপাতাল থেকে বাড়ি আনা হয়েছে। এরই মধ্যে আবার নিজেকে সামলাতে পারল না তিথির। সবকিছুর জন্য নিজেকে দোষী মনে হচ্ছে। হাঁটু ভেঙে বসে পড়ল মেঝেতে। কাঁদতে লাগলো চিৎকার করে। চন্দ্রা দেওয়ানের হার্ট অ্যাটাক হয়েছে। আইসিইউতে রয়েছেন। অপারেশন করা হচ্ছে। সবার চোখ মুখ শুকিয়ে গেছে। ঈশান থ হয়ে বসে আছে। অপরাধ বোধে মাথা শূন্য হয়ে আছে। তার দিদার এই অবস্থার জন্য সেই দায়ী। সম্পূর্ণ সেই দায়ী। তখন যদি রাগের মাথায় ওভাবে কথা না বলতো, আজ হয়তো দিদার এই অবস্থা দেখতে হতো না। মাথার চুল খামছে ধরল 2 হাতে। অসহায় লাগছে তার। নিয়াজ কাঁধে হাত রেখে বসলো পাশে। ঈশান মুখ ডলল 2 হাতে। চোখ লাল হয়ে গেছে। আমার দোষ নেই, আজ সবটা আমার জন্য। আমি যদি তিতিরকে বিয়েতে তখন রাজি হয়ে যেতাম। তোর দোষ নেই ঈশান, আল্লাহর ওপর ভরসা রাখ, ঠিক হয়ে যাবে। জানি না, আমি কিচ্ছু জানি না। অসহায় লাগছে। কখনো ক্ষমা করতে পারবো না নিজেকে দিদার কিছু হলে। কিচ্ছু হবে না দিদার। কিন্তু ঈশান, তোর তিতিরকে বিয়ে করতে অসুবিধা কোনো? ওর মতন মেয়ে সত্যি পাবি না তুই। ঈশান থমকে গেল খানিকটা। কেন চাই না বিয়ে করতে সেটা কিভাবে বলবে সবাইকে? তার কাছে তিতিরের যে ছবিগুলো আজকে এসেছে, সেসব নিজের চোখে দেখার পর কিভাবে অমন একটা মেয়েকে বউ করার কথা ভাববে সে? সকালবেলা ঘুম ভেঙেছিল টানা কয়েকটা মেসেজের শব্দে। বিরক্ত হয়ে মেসেজ চেক করতে গিয়ে থ হয়ে গিয়েছিল সে। তিতিরের বেশ কয়েকটি ছবি, একটা ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায়। মাথা ঝিমঝিম করে উঠছিল তার। যন্ত্রণা হচ্ছিল বুকটায়।
কিভাবে বলবে সেসব কথা বাড়ির সকলকে? বাড়ির মেয়ের এসব কথা জানতে পারলে সহ্য করতে পারবে বাড়ির কেউ? পারবে না। রাহেলা দেওয়ান এগিয়ে এলেন ছেলের দিকে। তাকে আসতে দেখে মা ছেলে কথা বলার সুযোগ দিয়ে নিয়াজ উঠে গেল। রাহেলা দেওয়ান বসলেন ছেলের পাশে, মাথায় হাত বুলিয়ে দিলেন। এত রাগ ভালো না বাপ, সব সময় বলি আমি। মা, দিদার এই অবস্থার জন্য আমি দায়ী। মা অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছে। আমি আর তোর বাবা আগে থেকেই জানতাম তোর ভালো হবে জেনেই আমরা দ্বিমত করিনি। মা, কিন্তু তিতিরকে তিতির লক্ষ্মী মেয়ে, ঘরের মেয়ে। ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে ক্ষতি কি? মা, বিষয়টা সেটা নয়। তিতিরের তো অন্য কেউ পছন্দ থাকতে পারে। তোর সেসব ভাবতে হবে না। আমার তিতিরের সাথে কথা হয়েছে, ওর তেমন পছন্দের কেউ নেই। মায়ের কথা শুনে ঈশান অবাক হলো। এটা বলেছে মেয়েটা? কেউ নেই? ছি, এত বড় মিথ্যা বলতে মুখে আটকায় নেই ওর। রাগে গা রিন রিন করে উঠল তার। তোর দিদার বয়স হয়েছে, আল্লাহ জানে হায়াত আর কতদিন। আমাদেরও তো বয়স হচ্ছে। কারোরই জীবনের বিশ্বাস নেই বাপ। আজ আছি কাল নাও থাকতে পারি। তাছাড়া আমিও মনে প্রাণে চাই তুই দিদিরকে বিয়ে করিস। এটা এখনো আমারও তোর কাছে অনুরোধ, রাখবি না? ঈশানের নিজেকে অসহায় লাগছে। বাড়ির প্রিয় মানুষরা সব এভাবে জোর করছে, কিভাবে ফেরাবে সবাইকে? কিন্তু ওই মেয়েকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। ঈশান চুপ করে রইল। রাহেলা দেওয়ান খানিকক্ষণ তাকিয়ে রইল ছেলের দিকে। উত্তর পেলেন না কোনো। অপারেশন শেষ, ডাক্তার বেরিয়ে এসেছেন। সেদিক তাকিয়ে ছুটে গেলেন সেদিকে। ঈশানও দ্রুত পায়ে এগিয়ে গেল। ডাক্তার, এভরিথিং ওকে? ওকে বলতে পারছি না এখনই মাই সান। অপারেশন শেষ হয়েছে, বয়স হয়েছে তো। এই বয়সে হার্ট অ্যাটাক ঝুঁকি তো আছেই। জ্ঞান না ফেরা অবধি বলা যাচ্ছে না কিছু। আল্লাহর কাছে দোয়া করো সবাই। আর জ্ঞান ফিরলে ওনাকে যথাসম্ভব চেষ্টা করবে কোনো মানসিক প্রেসার না দেওয়ার। একদমই ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ। মাথা নাড়ল সবাই। ডাক্তার চলে গেলেন। রাইসুল সাহেব ছেলের দিকে তাকালেন না একবারও। ছলছল চোখ নিয়ে বসলেন। রাহেলা দেওয়ান গিয়ে বসলেন স্বামীর পাশে। ঈশান বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। প্রায় ঘন্টা তিনেকের মধ্যে জ্ঞান ফিরল চন্দ্রা দেওয়ানের। বাড়ির সবাই ক্লান্ত হয়ে বসে আছেন। নার্স এসে খবর দিতেই খুশির জোয়ার বয়ে গেল সবার মধ্যে। আরো বেশ কিছুক্ষণ পর ভিতরে যাওয়ার পারমিশন দিল ডাক্তার। চন্দ্রা দেওয়ান চোখ খুললেন। ছেলেরা এগিয়ে গেলেন মায়ের দিকে। মা, শরীর ভালো লাগছে এখন? মৃদু হাসার চেষ্টা করলেন যেন, কথা বললেন না। রাহেলা দেওয়ান ঈশানের দিকে তাকালেন। ঈশান এগিয়ে গেল দিদার দিকে, পাশের টুলে বসলো। আলতো হাতে টেনে নিল দিদার হাতখানা। চন্দ্রা দেওয়ান তাকিয়ে দেখলো। দিদা, সরি, রাগ করেছ? আর হবে না এমন, সত্যি। চন্দ্রা দেওয়ান অসহায় হাসলেন। মৃদু গলায় বললেন, আমার দোষ দাদু ভাই, আমি বুড়ো মানুষ, জমে মানুষে টানাটানি চলে আমার নিয়ে। আমার কি আর এখন তোমাদের জীবনে দখলদারি চলে? চলে না। দিদার অভিমান কমেনি। ঈশান হাতে চুমু খেলো। তুমি ভেবো না দাদু ভাই, ও বোঝা তোমার ঘাড়ে ঝুলবো না। এবার আল্লাহ বাড়ি অবধি যাওয়ার আয়ু দিলে বোঝা তোমাদের ঘাট থেকে নামিয়ে দিয়ে বিদায় নেব আমি। ঈশানের বুকটা চিনচিন করে উঠল। তিতিরকে সে এভাবে বলতে চায়নি। এখন বারবার মনে করে দেওয়ার খারাপ লাগছে তার। তাছাড়া অন্য কারোর কাছে কথাটা বোধহয় খারাপ লাগলো তার। পর মুহূর্তে আবার মনে পড়ে গেল সেই মেসেজের কথা। চোখ বন্ধ করে খানিক ধাতস্থ করলো নিজেকে। দিদা, বলছি তো সরি। আমি তোমাকে ওভাবে বলতে চাইনি, অন্য কাউকেও না। রাগ কন্ট্রোল করতে পারিনি। যা বলবে তাই হবে। শুনবো যা বলেছ, করবো বিয়ে। চন্দ্রা দেওয়ান খুশি হলো। চোখ ছলছল করে উঠল। গড়িয়ে ফুলল দুপোটা চোখের পানি, তবে প্রকাশ করলেন না, কিছু বললেন না। মুখ ঘুরিয়ে রাখলেন অন্যদিকে। ঈশানের ঘাড়ে হাত রেখে এখন আর কিছু বলতে নিষেধ করলেন রাশেদ দেওয়ার। ঈশানও চুপ করলো। নার্স এসে বের হয়ে যেতে বললেন সবাইকে। একে একে ঘর খালি করলো সবাই। তুই সত্যি বিয়েটা করবি বাপ? রাহেলা দেওয়ান শাড়ির আঁচলে মুখ মুছলেন। ঈশান মাকে জড়িয়ে ধরল। আমার মা দিদা চাইছে যখন, রাজি না হয়ে উপায় আছে? রাহেলা দেওয়ান ছেলেকে জড়িয়ে ধরলেন খুশিতে।
উপস্থিত সবার মধ্যে হই হই পড়ে গেল। ঈশান হাসলো। পরিবারের খুশির জন্য জেনে বুঝেও বিষ গিলতে হচ্ছে তাকে। সবকিছুর শোধ সে তুলবে ওই ছলনাময়ীর মেয়ের থেকে, ঠিক সময় মতো। চন্দ্র দেওয়ান হসপিটালে আছে আজকে 5 দিন হলো। শরীরের যথেষ্ট উন্নতি হয়েছে এখন। আরো 2 দিন পর রিলিজ দেওয়া হবে। রাহেলা দেওয়ানরা 3 যা পালা করে হাসপাতালে শাশুড়ির কাছে থাকেন, সাথে 3 কথাও তাই। আর ঈশান নয়ন তো আছে। নিশি, নুরি, তিথি সহ বাড়ির সব নাতনিরা রোজ এসে একবার দেখা করে যান তার সাথে। এই যে আজকেও যেমন দিদার সাথে দেখা করে 3 বোন বাড়ির দিকে ফিরছে। বাড়ির গাড়ি নিয়ে যায়নি তারা, প্ল্যান করে রিক্সা করে এসেছে। যদিও ঈশান জানে না, জানলে অবশ্য ছাড়তে চাইতো না। পাড়ার মোড়ে রিক্সা থেকে নেমে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে তারা। আশেপাশে সারি সারি ধানক্ষেত, পুকুর। এদিকটায় বাড়িঘর নেই বললেই চলে। সামনে রহমত চাচার চায়ের দোকান। তাকাতেই চোখে পড়ল নিয়াজ আর নাইম বসে আছে। তিথির, নুরি স্বভাবতই উচ্ছ্বাসিত হলো। নিশি ভাবলেশীন থাকার চেষ্টা করলো। শেষ 1.5 মাস হলো তাদের মধ্যে মনোমালিন্য চলছে কিনা। তিথি দেখলো এক নজর নিধিকে, তারপর নুরির সাথে চোকাচোকি হতে দুজনে বাঁকা হাসলো। চোখে চোখে কথা হলো বোধহয়। দ্রুত পায়ে তিথির রাস্তার পাশে চায়ের দোকানটার সামনে গিয়ে থামলো। নিশি পেছন থেকে ডাকলো এবার তিথিরকে। তিথি শুনলো না। বড়পু চলো আমরাও যাই, রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে। নুরির কথার বাধ্য হয়ে এগিয়ে গেল সেও। দোকানটার আশেপাশে খুব সুন্দর। গ্রামটাই সুন্দর কিনা, মেন রাস্তা থেকে শমশেরনগর গ্রামের লোকালয় অবধি যেতে বেশ খানিকটা ফাঁকা রাস্তা পাড়ি দিতে হয়। ফাঁকা বলতে এদিকটায় জনসমাগম একদমই নেই। প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে ধানক্ষেত, পুকুর কাটা। সেই সবুজের মাঝখান দিয়ে মাঝারি প্রশস্তের আঁকাবাঁকা রাস্তা। গ্রামের সৌন্দর্য যাকে বলে আর কি। এদিকটায় দোকানও ওই একটাই, রহমতের চায়ের টং দোকানটা। আরো যা আছে হয় সেগুলো মেন রাস্তার ওদিকে, আর বাকিগুলো একদম শমশেরনগরের ভিতরের ওদিকে। আর এই রাস্তার এক বাঁকে প্রকাণ্ড বট গাছের নিচে এই টং দোকান। বসলেই মন ভালো হয়ে যায়। বিকেলবেলা গ্রামের ছেলে বুড়োদের আড্ডায় মুখরিত থাকে এদিকটায়। আশেপাশে যত জমি দেখা যায় বেশিরভাগই দেওয়ানদের। নিয়াজ আর নাইম চা খাচ্ছে, বাইকটা পাশে রাখা। নিয়াজ এক মনে নিশির দিকে আর চোখে তাকিয়ে রইল। নিশি দেখেও দেখলো না, মুখ অন্য দিক করে সামনে কাঠের বেঞ্চেই বসলো। তিতিরকে দেখে নাইম, নিয়াজ দুজনে একসাথে বলে উঠল, ভাবি বসেন। তিতির লজ্জা পেল, মুখটা লাল হয়ে গেল। সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে তিতির গদগদ হয়ে বলল, ইস, কতদিন এখানটায় বসা হয় না আপনাদেরও তো, তাই না ভাইয়া? নিয়াজ হেসে মাথা নাড়ে। অনেক দিন আগের মতন কেউ গ্রামে তো এখন থাকেই না, ছুটিও মেলে না। তিতির বিজ্ঞের মতো মাথা ঝাঁকায়। চা দিতে বলি। তার বলতে নিয়াজ 3টে চা অর্ডার করে। নুরি আর তিথির নাইমের সাথে গল্প গুজব করছে। নিয়াজ চুপচাপ দেখছে নিশিকে। নিশিও বেশ চুপচাপ। মাঝে মধ্যে তিতিরের জোড়াজুড়িতে হু হা করছে। এই অবধি। নিয়াজ তিতিরের দিকে তাকালো। হাসপাতাল থেকে আসছো নিশ্চয়ই? নুরি মাথা নাড়ল। গাড়ি কই? আনিনি আজকে। তিথির, নুরি দুজনে দুদিকে মাথা নাড়ল। বলো কি, এমনি এমনি দেওয়ান সাহেবের মাথা গরম? তার উপর যদি জানে বউ বোনেরা এসব যাতায়াত করেছে, রেগে তো বোম হয়ে যাবে। তিথির মুখ ভ্যাংচালো। রাগুক, পারেই তো এক জিনিস, রাখতে আর চেতাতে অসহ্য। সবাই তিতিরের বলার ভঙ্গিতে হেসে ফেললো। নিয়াজ মাথায় টোকা দিল একটা। সংসার করবে আজ বাদে কাল থেকে, অসহ্যকে সহ্য করে নিতে হবে। হিটলারটার কথা বাদ দিন ভাইয়া, মুডটাই নষ্ট হয়ে যায়। বেশ, দিলাম। তা তোমার কি মন মেজাজ খারাপ? নিয়াজ কথাটা নিশির দিকে তাকিয়েই বলল। বাকিদেরও বুঝতে অসুবিধা হলো না। নিশি ভুলেও তাকাচ্ছে না তার দিকে। তিথির, নুরি বাঁকা হাসলো। না তো ভাইয়া, আমার আর ছোটপুর মন তো ভালো, বড়পুর মনও ভালোই ছিল, এখন আছে কি না তা জানি না। নিশি কপট চোখ গরম করে তাকালো। তিথির ভয় পেল না, বরং আরো মজা পেল। নিয়াজ ইশারা করতেই তিথির আর নুরি উঠে এসে অন্য দিকটায় বেঞ্চে বসলো।
নিয়াজ গিয়ে নিশির পাশে বসলো। নিশি দেখেও দেখলো না, আপন মনে সে চায় চুমুক দিতে ব্যস্ত। বেশ খানিকটা ঘেঁষে বসলে নিশির পাশে সরে গেল সাথে সাথে। নিয়াজ আওয়াজ নামিয়ে ধীর গলায় বললেন, ম্যাডাম কি বেশি রেগে? নিশি জবাব দিল না। নিয়াজ মনে মনে হাসলো, আবার বলল, প্রচন্ড মাথা ব্যথা বুঝলে, রোজ রাতে কয়েকদিন হলো জ্বরও আসে, খেতে পারি না ঠিক মতো। নিশি ফট করে পাশ ফিরে তাকালো। নিয়াজের চোখ মুখ সত্যি লাল হয়ে আছে, কেমন একটা শুকনো লাগছে। এই তো একটু কমেছে, বাকিটুকু একজনের কণ্ঠ শুনলে কম তো। নিশি ভ্রু কুঁচকে চোখ সরিয়ে নিল। শুধু অযথা বাহানা, ব্যস্ততা দেখানোর বেলায় 16 আনা। আবার আসছে আহ্লাদ দেখাতে। ইচ্ছে তো করছে গরম চাটা গায়ে ঠেলে দিতে। অসভ্য ছেলে। এই যে যেমন গত মাসে দিনের মধ্যে যতবার কল করত ততবার নানান অজুহাত তার রেডিই থাকতো। এমনকি তাদের অ্যানিভার্সারির কথাও বেমালুম ভুলে বসেছিল। মানে হয় কোনো, তার মধ্যে কল করবে কখন? যখন তার ঘুমের সময় অথবা বাড়ির কেউ পাশে থাকে, তখন কলের উপর কল। এর চেয়ে ভালো কথা বলারই দরকার নেই। ম্যাডাম ওরা বসুক, চলুক বাইরে একটু ঘুরে নিয়ে আসি। দরকার নেই। এই তো আরো অনেকটা মাথা ব্যথা কমলো। বলে নিয়াজ হেসে ফেললো। নিশি বিরক্ত চোখে তাকালো, খালি উল্টাপাল্টা কথা। বড় পু, যাও না প্লিজ, এমন সুযোগ পাবে না। তোমার ভাই হসপিটালে, ধরা পড়ার চান্স নেই। আমরা বসি, নাইম ভাইয়ের সাথে গল্প করি, তাই না ভাইয়া? নাইম চাই দিল সাথে সাথে। নিশির মধ্যে ভাবান্তর দেখা গেল না, তাই বসে রইল। নিয়াজ বুঝলো রাগের মাত্রা আকাশ ছোঁয়া হওয়ারই কথা। গত মাসে নাক অব্দি ডুবেছিল অফিসের কাজে। বাড়িতে আসবে ঈদের ছুটিতে, তাই আরো ব্যস্ততা ছিল। তার উপর মরার উপর খাড়ার গা হিসেবে সে মাসে তাদের অ্যানিভার্সারি। মনে ছিল বই কি, সেদিন তার পরপর 4-4টা মিটিং ছিল। মেসেজ করেছিল ম্যাডামকে, কল করে খানিকটা গল্প করার সময় পায়নি আর কি। তাতেই ম্যাডাম রেগে অস্থির। সারা মাস ছাড় দিলেও সেই দিনে রাগ আর কমলো না। উল্টো সম্পর্কের প্রথম দিন থেকে শেষ দিন অবধি যত ভুল করেছে সেগুলোর লিস্ট ধরিয়ে দিল। রাতে কত কল করলো, আর মহারানী কল ধরলো না। তাই তো আরো বাধ্য হয়ে আগে আগে ছুটি নিয়ে চলে এসেছে। কি লাভ হলো তাতে? বাড়ি এসেছে 15 দিন, একদিনও তার দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, ধরাই দেয় না। ওই দিকটায় বসা তিথিরা 3 জন আর চোখে দেখছে প্রেমিক যুগলের মান অভিমানের পর্ব। মুস্কি মুস্কি হাসছে তারা। নিয়াজ উপায় না পেয়ে আল গোছে পকেট থেকে সিগারেট বের করলো, একটা মুখ্য মশদ। নিশি সিগারেট খাওয়া একেবারেই সহ্য করতে পারে না, উঠে গিয়ে আগুন ধরালো দোকান থেকে। নিশি পাশে এসে বসতেই সিগারেটের গন্ধে চোখ মুখ কুঁচকে তপ্ত চোখে তাকালো নিয়াজের দিকে। নিয়াজ এবার তাকালো না, মন দিয়ে সিগারেট টানছে। সর্বনাশ, বেটা এবার গেছে। নাইমের কথায় সম্মতি জানিয়ে হতাশ ভঙ্গিতে উপর নিচ মাথা নাড়ল তিথিরার নুরি। তাদের বলা শেষ হতে দেরি, তবে নিশির কাজে দেরি নেই। ফট করে নিয়াজ বুঝে ওঠার আগে আধা কাপ গরম চা নিশি ঢেলে দিল নিয়াজের পায়ের উপর। ফলস্বরূপ নিয়াজের অফ হোয়াইট কালারের প্যান্টের সাথে সাথে দাগ হয়ে গেল। হুট করে সবাই হকচকিত হয়ে গেছে। তিথির দুহাতে মুখ চেপে ধরেছে। নাইম ফিক করে হেসে ফেলল। নিয়াজ মৃদু আর্তনাদ করে উঠে দাঁড়িয়েছে। অসহায় দৃষ্টিতে দেখল নিশিকে, যেন কিছুই করেনি মেয়েটা। হাতের ওটা ফেলো। সেটা তো বললেই হতো, গরম চা ছুটতে হবে, আর একটু পর ওপর নিচ হলে তো আমার ভবিষ্যৎ পুরো যেত। সিগারেট না ফেললে পুড়িয়েই ফেলবো। নিয়াজ হাতের সিগারেটটা ছুঁড়ে ফেললো। মিটিমিটি হেসে একদম গা ঘেঁষে বসলো নিশির কানের কাছে, ঠোঁট নিয়ে ধীর গলায় বলল, লস্কার আপনারই তো। নিশির সজোরে কিল বসালো নিয়াজের পায়ের উড়ুতে। অসভ্য নির্লজ্জ, আমি ভাইয়াকে বলে দেব আপনি আমাকে বিরক্ত করেন। নিয়াজের চোয়াল ঝুলে পড়ল। এই মেয়ে বলে কি? এতদিনে এ কি বলো, আমি বিরক্ত করি? হ্যাঁ, করেনি তো। নিয়াজ হতাশ চোখে নিশিদের দিকে তাকালো। ওরা হেসে গড়িয়ে পড়ছে। হাসো হাসো, হাসবেই তো। অত্যাচারীদের নিয়ে সবাই মজা নেয়। এই যে তোমাদের বড় বোন
যে কথাটা বলল এখন যদি তোমার হবু পতিদেবের কানে যায়, আমাকে তো শমশেরনগর জংশনের ডাউন ট্রেনে নেচে ফেলে মারবে। তিতির হেসে কুল পাচ্ছে না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে এক একজনের। কোনো মতে হাসি থামিয়ে বলল, বিরক্ত যখন করছেন, ওটা তো আপনার প্রাপ্ত হবু মৃত দুলাভাই। নিয়াজ কপাল চাপড়ালো। শালিকাগুলো বোনের পক্ষে, কি আর বলবে এখন। তোমার এই বোন নিয়াজ ভাই করে তো হেদিয়ে মরতো জানো। চিঠি লিখতো, তখন ওর বয়স কত জানো? সবে 15। তোমাদের বাড়ি যেতে ভয় পেতাম আমি ওর জন্য। ঈশানটা একবার জানলে আমাকে। হাত দিয়ে গলায় পোজ দেওয়ার ভঙ্গি করলো নিয়াজ। প্রথমে ভাবতাম ছোট মানুষ, না বুঝে। পরে দেখলাম মেয়ে মহা পাকনা, কিছুই ছাড়ে না। আর কি, ফেসে গেলাম আমিও। নিশি মুখ বাঁকালো। মোটেই না, এগুলো আপনি করতেন। নিয়াজ সহ সবাই উচ্চ স্বরে হেসে ফেলল। নিয়াজ আলতো হাতে পেছন দিয়ে জড়িয়ে ধরলো নিশির বাহু। নিশি ছাড়াতে চাইলো, নিয়াজ ছাড়লো না। সরি আমার ময়নার মা, আর কখনো ব্যস্ততা দেখাবো না। তুমি বলো তো, চাকরি ছেড়ে দিয়ে এসে জমিতে হাল বই, ধানের জমিতে চাষবাসে মন দিব, পুরো দস্তুর কৃষক হব, তোমার চোখের সামনে থাকবো, লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে জমিতে কাজ করব। তুমি দুপুরবেলা খাবার আনবে, শাড়ির আঁচলে ঘাম মুছে বাতাস করবে, আমি এই বটতলায় পাটি পেতে খাবার খাবো। কৃষক কৃষাণের সুখের সংসার, 2-4টা ছেলে পেলে হবে, 2-1 বছর ঘুরলে চলবে। রাজি? নিশি এবার হেসে ফেললো, আবার থাপ্পড় দিল নিয়াজের উরুতে। রাগ ভেঙেছে বুঝতে পেরে হেসে কাছে টেনে টুক করে চুমু খেলো নিশির মাথায়। ও, আমরা কিচ্ছু দেখিনি। তিথির, নাইম, নুরি তিনজনে চিৎকার করে চোখ চেপে ধরেছে। রাস্তার ধারে বসে কি ধরনের অসভ্যতামি? সরো, বাড়ি যাব। রাস্তায় ভর দুপুরে মানুষ আছে নাকি? কে দেখবে? আর দেখলে দেখুক, আমি কি দেওয়ানদের ভয় পাই নাকি? ঈশানকে বলবো তোর বোনটা না দিলে তোদের দেওয়ান বাড়ির খেতায় আগুন। তখন না দিয়ে যাবে কোথায়? ঈশানটা আবার আমায় খুব মান্য করে কিনা। তাই নাকি? ভাইয়ার সামনে বলতে পারবে? আলবাত। কি বলবি আবার বলতো? নাইমের কথায় নিয়াজ একই ভঙ্গিতে বলার জন্য ঘুরলো নাইমের দিকে। নাইমের হাতে ফোন, তার দিকে তাক করা, ভিডিও অন করা। শালা হারামজাদা, সর্বনাশ করবি নাকি? আমার বউটা বিধবা হবে রে হারামজাদা। ডিলিট কর আগে। নিয়াজ এক পকা ছুটে গেল নাইমের কাছে। নাইম ততক্ষণে ভিডিও করে ফোনটা পকেটে পুরে ফেলেছে। নিশি শব্দ করে হাসছে। ঈশানকে দেখাবো না, যা। তবে বেশি এদিক সেদিক করলে দেখাতেও পারি। শালা বেঈমান, আমারও দিন আসবে। আড্ডার শেষে ততক্ষণে উঠে পড়েছে সবাই। নিয়াজের দিকে তাকিয়ে বলল, এখন উঠি। তোমরা হসপিটালে যাবে তো? নিয়াজ মাথা ঝাঁকালো। যাও তবে, তোমার ভাইয়ের কান অব্দি চলে যাবে এতক্ষণ এখানে বসে থাকলে। নাইম নিয়াজকে বাইকে গিয়ে বসলো। বিদায় জানিয়ে চলে গেল মেন রাস্তার দিকে। 3 বোন বাড়ির রাস্তা ধরলো। দুপুর 2:30। বাহিরে কটকটে রোদ উঠেছে, বেশ গরম পড়ে গেছে এরই মধ্যে। নয়ন সবই বাহির থেকে এসেছে, ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। দরজা ঠেলে ভিতরে ঢুকলেন রিক্তা দেওয়ান। মাকে দেখে হাসলো নয়ন। এসো মা। রিক্তা দেওয়ানের মুখ মলিন। ছেলের হাত থেকে তোয়ালেটা নিজের হাতে নিল, আলতো হাতে মুছে দিল ভেজা চুল। তোর দিদা আর ঈশানের কি নিয়ে ঝামেলা হয়েছিল জানিস? নয়ন আগ্রহ মুখে তাকালো। না, ওটাই তো জিজ্ঞেস করলাম সেদিন তোমাকে, তখন বললে পরে বলবে। রিক্তা দেওয়ান ছেলের মুখপানে তাকিয়ে রইলেন। কি করে বলবেন তিনি? ছেলে শুনে না জানি কি করে আবার নরম গলায় বললেন, ঈশানের বিয়ে দিতে চায় তোর দিদা। আজই হয়তো ডেট ফিক্সড করবেন। এ সপ্তাহেই ঘরোয়াভাবে বিয়েটা হবে। নয়নের চোখ খুশি চকচক করে উঠল। বলো কি? জানি তো না, এটাই ভাইয়া এত ডিএড করেছে। রিক্তা মাথা দোলায়। তবে রাজি হয়েছে পরে, দেখলি তো। সেরা। মায়ের দিকে তাকায়, মা তার দিকে অসহায় চোখে তাকিয়ে। মেয়েকে জানতে চাইবি না? ওহো, দেখো ভাইয়া বিয়ে করবে এটাই খুশিতে ভুলেই গেছি পাত্রীকে। কি মা, ছবি আছে? রিক্তা দেওয়ান দম নিল, ধীর গলায় বলল, তিতির। নয়ন হতবাক হয়ে গেল, চোয়াল ছুলে পড়েছে। তিথি বলে কি তার মা?
তবে সাথে সাথেই মুখ খুশিতে ভরে উঠল, লাফিয়ে উঠল এক প্রকার। বলো কি মা? মাই গড, সত্যি আমাদের তিতিরের সাথে ভাইয়া, হোয়াট ইজ সারপ্রাইজ! ছেলেকে রিক্তা দেওয়ান শোকে পাথর হয়ে যাবে এমন আশা করেছিলেন। ছেলের আনন্দ তার কাছে অবিশ্বাস্য ঠেকল। হাত টেনে ধরল ছেলে। তুই খুশি? কি যে বলো মা, আবার জন্য কত বড় সারপ্রাইজ জানো তুমি? গ্র্যান্ড পার্টি দিব। আজ দিদা ডেট ফিক্সড করলে আমার আদরি ভাইয়ের সাথে। আমার মনিটর বিয়ে বলে কথা। রিক্তা দেওয়ান হাঁপ ছেড়ে বাঁচলেন। নয়নটার মনে অন্য কিছু ছিল না। সে তিতিরকে বোনের নজরেই দেখেছে, আর তিনি না জানি কি ভেবে বসেছিলেন। ছি, যাক বাঁচলেন তিনি দুশ্চিন্তা থেকে। বুকের উপর থেকে পাথর নেমে গেল যেন। ছেলের মাথায় হাত বোলালেন। একটু পর খেতে আয় তাহলে, আমি নিচে যাই কেমন? নয়ন মাথা নাড়ালো। রিক্তা দেওয়ান বেরিয়ে গেলেন হাসতে হাসতে। নয়ন উঠে বিনা শব্দে দরজা আটকে দিল। মুখটা থেকে নিমেষে হাসি মুছে গেল। খবরটা সে জানে না, সত্যিই জানে না। অসহায় হাসল সে। খবরটা তো সে পরের দিনই জেনেছে নূরের মুখে, নিয়াজ ভাইয়ের মুখে। তিথি রাজি, সেটাও শুনেছে বড়মার মুখে। বেড সাইড টেবিলের উপর রাখা মানিব্যাগটা খুলল। চোখের সামনে একটা ছবি আটকে রাখা। তিথি, লাল সাদা শাড়ি পরা, খোলা চুলে হাস্যোজ্জ্বল এক কিশোরী। তিথিরের তখন কত বয়স? 13 বোধ হয়। প্রায় 7 বছর আগে পহেলা বৈশাখে সেবার শাড়িটা নয়নে দিয়েছিল। ছবিটাও মেলায় নয়নেরই তোলা। হাত বোলালো ছবির উপর। টুপ করে দুপুরটা চোখের পানি পড়ল সেখানটায়। বুকের মধ্যে চেপে ধরল ছবিখানা। বুকটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে একদম। কিন্তু সে পুড়তে দেবে? নিজেকেই পুড়তে দেবে। তার মুখ খোলায় এই সংসারটা পুড়ে ছারখার হবে। ভাইয়ের হবু বউকে আরেক ভাই ভালোবাসে। এক বাড়িতে থেকে আজীবন এই কালির দাগ বয়ে বেড়াতে হবে তিথিরকে। দাগ লাগলে মেয়েদেরও তো লাগে, সে পুরুষ মানুষ। আজ বাদে কাল জোর করে হলেও তার জন্য বউ আনবে। তার কথা সবাই ভুলে যাবে, কিন্তু তিথি, ওকে সব সময় কথা শুনতে হবে। না শুনলেও ঈশান ভাই কি সেটা ভালো চোখে দেখবে? অনেক বুঝিয়েছে এই কয়দিন নিজেকে, অনেক। দিদা চেয়েছেন ঈশান ভাইয়ের সাথে তিথিরকে। সবাই খুশি, কি দরকার মাঝখানে সবটা জ্বালিয়ে দেওয়ার? থাক, না হয় 12 বছরের ভালোবাসা নিশ্চুপ। ভাই, দিদা, তার মনি পরিবার সবার জন্য দিল না হয় সেটা কবর। আজ 13 দিন হয়ে গেল রাহাত ভাইকে ফোনে পাচ্ছে না তিথি। শুধু ফোন কেন, কোনো ধরনের যোগাযোগই নেই একদম। উদাও হয়ে গেছে মানুষটা এক প্রকার। ঈশানের সাথে বিয়ের কথা হওয়ার পর থেকে মনটা খুঁতখুত করছে তার। ভালো না বাসুক, রাহাত ভাইকে সে তো কথা দিয়ে এসেছিল অপেক্ষা করবে তার প্রস্তাবের। সবটা কেমন গুলিয়ে গেল একদম। এখন এমন একটা অবস্থা, মানা করতে পারবে না বিয়েতে। দিদার শরীরের কথা ভেবে হলেও বিয়েটা করতেই হতো। কিন্তু রাহাত ভাই, তাকে দেওয়া কথা, একটাবার যোগাযোগ করতে পারলে কথা রাখার জন্য হলেও রাহাত ভাইকে সুযোগ দিত। যদি সব শোনার পরও রাহাত ভাই তাকে চাইতো, বলতো না হয় বাড়ি এসে কথা বলতে। তারপর পরিবার যা সিদ্ধান্ত নিত মেনে নিত সে। কিছু ঠিক হচ্ছে না এখন। যতই সে ঈশানের উপর উইক হোক, এই একপাক্ষিক দুর্বলতাকে প্রশ্রয় দিয়ে যে তাকে ভালোবাসায় এতদিন আগলে রেখেছে, সেই মানুষটাকে কখনো এভাবে। কিন্তু দিদা যতই মুখে বলুক, ঈশানের খারাপ ব্যবহারের থেকে উনি বেশি কষ্ট পেতেন যদি তিথির বিয়েতে না করত। কি করতো সে রাজি না হয়ে? আর এই সময় রাহাত ভাই মানুষটার নাগাল পাওয়া যাচ্ছে না। ঈশানকে জানাবে কথাটা? কি ভাববে আবার? যা ভাবুক, মনে মনে ঈশানকে কথাটা জানাবে ঠিক করে ঘর থেকে বের হলো সে। ঈশানের দরজা আটকানো, হালকা হাতে নক করলো। খোলা আছে। তিথির ইতস্তত করে দরজা ঠেলে ঢুকলো। ঈশান কাগজপত্র দেখছে কিছু। মাথা তুলে তাকাতেই তিথিরকে দেখে থমকে গেল। এ সময় ওকে আশা করেনি, বোঝা গেল। কাগজপত্র সরিয়ে রেখে গম্ভীর গলায় বললেন, কি দরকার? কথা আছে কিছু। বল। আমতা আমতা করলো তিথি। এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো।
আপনি বিয়েতে রাজি ঈশান ভাই? ঈশান মুখ তুলল, স্থির দৃষ্টি রাখলো তার উপর। তুই রাজি? রাজি ছিলাম না, এখন রাজি। এখন রাজি কেন? নানুর জন্য। তাছাড়া না? মাথা নামিয়ে ফেললো তিথি, মৃদু গলায় বলল, আমি একজনকে কথা দিয়েছিলাম ঈশান ভাই, বলেছিলাম অপেক্ষা করব তার জন্য। ঈশানের হাতের মুঠো শক্ত হয়ে এলো, রাগ সংযত করে বলল, তুই যাচ্ছিস না কেন তার কাছে? তার সাথে যোগাযোগ করতে পারছি না। পারলে যেতে। তিথির কি জবাব দেবে? কথার খেলাপ করতে চায়নি সে। বেইমানের খাতায় নাম উঠুক এটা কিভাবে চায় সে? যতই ঈশানের প্রতি তার অনুভূতি থাকুক। মিনমিনিয়ে গলায় বলল, কথা দিয়েছিলাম তাকে। ঈশান আরো গম্ভীর গলা শুধালো, ভালোবাসিস তাকে? না বোধ হয়, তবে এক সমান সম্মান আছে। সেরকম কোনো সম্পর্ক আমাদের ছিল না। আমার অসম্মান হবে এমন কোনো সম্পর্কে উনি কখনো জড়াতে চায়নি। সম্মান দিয়ে ঘরে নিতে চেয়েছিলেন। ঈশানের মাথা দপদপ করছে রাগে, কেন সে নিজেও বুঝতে পারছে না। ব্যঙ্গ করে বলল, তা কোথায় তোর সেই শুদ্ধ প্রেমিক যেখানে এখন পালিয়েছে? ওভাবে বলছেন কেন? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। খানিকটা থামলো, মাথা নিচু করে ফেললো। ঈশান ভাই, সত্যি বলবো, আমি আপনাকে বিয়ে করতে চাই। কেন চাই সেটা জানি না, বোনকে জিজ্ঞেস করে উত্তর পাইনি। শুধু নানু আপুর জন্য বোধ হয় নয়, আমিও চাই কোথাও একটা। কিন্তু রাহাত ভা, ওনাকে তখন বলেছিলাম কথার খেলাপ করতে চাই না আমি। উনি পাগল হয়ে যাবে। শেষ একবার অন্তত ওনাকে জানাতে চাই, মতামতটা জানতে চাই। ঈশান শুনলো সবটা, বাঁকা হাসলো। আজ বাদে কাল বিয়ে, সে মেয়ে তার পুরান প্রেমিকের কাহিনী শোনাচ্ছে। সাহস কত বড় ভাবা যায়! পাগলের মতো ভালোবাসে ওকে। হ্যাঁ, এই দুনিয়াতে কিছু জিনিস আছে জানিস তো, যেগুলো সবইতে মিশে যায় খুব সহজে। তাদের জন্মই হয়েছে সবকিছুর সাথে মিশে যাওয়ার জন্য। তাদের কোনো নিজস্বতা নেই। আই হেট সো মাচ দোজ থিংস। আমাকে বোধহয় আপনি সেই ধরনের মধ্যে ফেলতে চাইছেন। বোধহয় নয়, সত্যি এটা। অপমানটা করার কারণ আছে সে বোধ। নেই বুঝি? কতজনকে একসাথে নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছিস? এইসব কথা মানে বুঝতে পারছে না তিথি, তবে অপমান তার স্পষ্টই গায়ে লাগছে। গলা কঠিন করে বলল, যদি বলি কাউকে না, বিশ্বাস করবেন? ঈশান তাচ্ছিল্যেও হাসি হাসলো, পা ভাঁজ করে বসলো বিছানায়। তোর মেয়ে মানুষ অভিনয় সেরা। নিজে মধু চাষ করিস, মৌমাছি কাছে রাখিস, আবার গুছিয়ে নাটকও করিস। তিথিরের মনে হচ্ছে এখন এ রুমে আসায় ভুল হয়েছে তার। ভালো বুঝে রাহাত ভাইয়ের কথা বলাটা তো আরো অন্যায় হয়েছে। বেশ তো, করি না হয় এসবই, তাতে আপনার সমস্যা কি? ঈশান অবাক হওয়ার মতো করে তাকালো। সমস্যা তো আমারই। যে জিনিসই বাড়ির মানুষ আমার গলায় ঝোলাতে চাচ্ছে, সে জিনিসে হাজার হাজার মৌমাছি বসতে চায়, ভবিষ্যতে বসতে চাইবে। আমি তো মানবো কেন? সে মৌমাছির দলে নিজের নাম লেখাবো কেন? ইচ্ছে না হলে লিখবেন না, জোর জবরদস্তি করা হচ্ছে না, চাইলেই ভেঙে দিতে পারেন। ঈশান হঠাৎই চোখ মুখ ভয়ানক কঠিন করে উঠে দাঁড়ালো, দুই বাহু চেপে ধরলো তিথিরের, ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে চেপে ধরলো। পিঠে আচমকা ধাক্কা লাগায় ব্যথায় গুমড়ে উঠল সে। তার উপর শক্ত করে ঈশানের হাতের চাপ তো আছে। চোখ ছলছল করে উঠল। তো যা, বিয়েটা তোর আমার সাথেই হবে। একটু আগে অবধি রাজি ছিলাম না, এখন রাজি। আমার নামেই কবুল পরবে তোকে। একা পড়তে ভাল লাগছে না। মানে? মানে মানে কবুল পর, তারপর বলবো। ঈশান আরশাদ দেওয়ানের সামনে অন্য পুরুষের দাবি জানানোর উপহার আছে তোর জন্য। এরকম ধাক্কা দিয়ে সরিয়ে দিল তিথির ঈশানকে। ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। ঈশানের চোখ মুখ শক্ত, কঠিন করে তাকিয়ে রইল সেদিকে। চন্দ্রা দেওয়ানকে বাড়ি নিয়ে আসা হয়েছে আজকে বিকেলের দিকে। 7 দিন পর বাড়ি ফিরলেন তিনি। বাড়িতে সাত শান্তি ফিরেছে যেন বাড়িতে। গিন্নিরা রান্নাঘরে ব্যস্ত সময় পার করছেন। রাতে আজ অনেক দিন পর সবাই একসাথে খাওয়া দাওয়া করবেন। বাড়ির নাতি নাতিরা সবাই চন্দ্রা দেওয়ানের ঘরে, ঈশান আর নয়ন বাদে। নয়ন ঘরে, ঈশান ফেরেনি বোধহয়। রাত 9:30। খাবার খেয়ে আবার সেদিনকার মতো বৃদ্ধার ঘরে ছোটখাটো আলোচনা সভা বসেছে। যা বলার চন্দ্রা দেওয়ানি বলবেন, যদিও বিয়ের ডেট নিয়ে।
কিছুক্ষণের মধ্যে নয়ন ঈশান এসেও ঢুকলো। নয়ন হাস্যোজ্জ্বলভাবে বসলো বোনদের সাথে। ঈশান ঘরে ঢোকার সময় চোখাচোখি হলো তিথিরের সাথে। চোখ সরিয়ে নিয়ে এগিয়ে গিয়ে বসলো বিছানার পাশে। দাদু ভাই এসেছো? ঈশান হেসে হাত ধরল। এখন শরীর কেমন লাগছে? ভালো দাদু ভাই। বলো, কি বলবে? আমি তোমাকে জোর করেছি, তুমি চাইলে এখনো না করতে পারো। আমি নিজেকে বুঝিয়েছি, কোনো জোর আমি করব না। এবার রাগ করে বলছি না। ঈশান দুদিকে মাথা নাড়ালো, নরম গলায় বলল, জোর নয়, আমি রাজি। সেদিন হুট করে ওভাবে শুনে রেখে গেছিলাম, আমার অমত নেই। চন্দ্রা দেওয়ান খুব খুশি হলেন। তিথিরের দিকে তাকালো। তিথিরের মুখটা শুকনো। উত্তুল। তিথিরও হাসার চেষ্টা করলো। আমি তো আগেই বলেছি নানু আপু, তোমার কথাই শেষ কথা আমার জন্য। বৃদ্ধার মুখে সন্তুষ্টতা ফুটে উঠল। বেশ, তাহলে আমার কথাটা বলি। পুতুলের এখন ছুটি, দেরি আমি করতে চাই না। আমার শরীরের যা অবস্থা, দূরে তারিখ ফেললে আবার আল্লাহ আমাকে না দূরে করে নেন ততদিনে। আহ মা, কি বলছো এসব? না বড় খোকা, বলতে দে। আজকে বুধবার, আমি পরশুদিনই ওদের বিয়েটা সেরে ফেলতে চাই। সবাই চমকে তাকালো একে অপরের দিকে। কিন্তু মা, একদিনে কি হবে? কত আয়োজনের ব্যাপার। সেটা ভেবেছিলাম বড় খোকা, কিন্তু এক ঝলক তাকালো তিথির আর ঈশানের দিকে। ওরা যতই বলুক, বিয়েটা হুট করেই হচ্ছে। আমি চাই ঘরোয়াভাবে বিয়েটা হোক। আমার শরীর ভালো না, এখন এত হইচই পোষাবে না। ওরা নিজেদের মানিয়ে নিক, তারপর না হয় ধুমধাম করে নয়নের আর ঈশানের বিয়েটা হবে আবার। কথাটা মন্দ নয়, সবারই মন মতো হলো। কাল বাদে পরশু শুক্রবার বিয়ের ডেট ফিক্সড করা হলো। ঘরোয়াভাবে হলেও ঘরের আয়োজন তো আছে। বাড়ি শুদ্ধ সবার ব্যস্ততা শুরু হয়ে গেল এক প্রকার। আত্মীয় স্বজন দূরের সেরকম কাউকে ডাকা হবে না। পাড়া প্রতিবেশীর মধ্যে শুধু রাসূল দেওয়ানের আপন চাচাতো দুই ভাইকে জানানো হবে পাশের বাসা থেকে, আর ঈশানের বন্ধু কয়েকজন। আয়োজনে ওদের হাত ছাড়া এত দূর তারা পেরেও উঠবে না। তাছাড়া ছোট থেকে সবসময় একসাথে, তারা না জানালে চলবে? নিয়াজ, অনিমা, সাজিদ, নাইম, ঋতুকে ইতিমধ্যেই ফোন করে বাড়িতে আসার জন্য জানিয়েছেন রাসূল দেওয়ান। ঘরোয়া হলেও ঘরটা তো সাজাতে হবে নাকি? দেওয়ান বাড়ির ছেলে মেয়ের বিয়ে, এত মরাদরা হলে চলে? তিথিরের অবশ্য এই গ্রামে তমা ছাড়া কোনো বান্ধবীই নেই, আর তমার পরিবার এমনিতেই থাকবে। ছেলে মেয়ে দুটো নিজেদের মানিয়ে নিলে 2-3 মাস পর একেবারে ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা হবে। ততদিন না হয় বেশি মানুষ জানাজানি না হলো, নিজেদের মধ্যেই থাকুক এটা। তাছাড়া জানলেও বা কি, জানতে থাকুক। ততদিনে এদিকটাও সব ঠিক হয়ে যাবে। সকাল সকাল দেওয়ান বাড়িতে হই হুল্লো। বাড়ির ভিতরে ধোয়া মোছা গোছ গাছে ব্যবস্থা গিন্নিরা। না হলো অনুষ্ঠান তাই বলে বাড়ির ভিতরটা একটু সাজাবে না, একটু আলো থাকবে না তাই হয়? নিশিনুরি সকাল থেকে বায়না করছিল হালকা করে হলুদের আয়োজন করতে চায় তারা ছাদে, কিন্তু ঈশান কিছুতেই রাজি নয়। তিথিরের মেহেদি পরার ইচ্ছেটা তো তাই সে এক প্রকার রাগ করে মাটি চাপা দিয়েছে। যাকে বিয়ে করছে সে এত রসকহীন হলে কি আর দরকার বউয়ের আগ বাড়িয়ে এত কথা শোনার? শেষবারের মতো আজকেও একবার রাহাত ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে সে। ফলাফল সেই শূন্যই। মিনুটাকে জানিয়েছে বিয়ের কথা। মেয়েটা খুশির চোটে কান্নাকাটি করে একাকার। নেহাত এত দূরের রাস্তা আর কালে বিয়ে, তাই হুট করে কিছুতে আসতে পারল না মেয়েটা। বাড়ির সবাই কোনো না কোনো কাজে ভীষণ ব্যস্ত। রাহেলা দেওয়ান অনিমা আর ঋতুকে আসতে বলেছে। বিকেলের দিকে একবার শহরে যাবেন তিথির জন্য গয়না আনতে। যদিও ছেলের বউয়ের জন্য তিনি আগেই বানিয়ে রেখেছিলেন, তারপরও ঈশানের জন্য আংটি কিনবেন আর তিথির জন্য লেটেস্ট মডেলের কিছু জুয়েলারি নেবেন। আর বেনারসি আর কিছু শাড়ি তো আছেই। নিয়াজ, সাজিদ, নাইমকে রাতেই চলে আসতে বলা হয়েছিল, তবে ওরা কাল সকাল সকাল আসবে বলে জানিয়েছে। তবে সবকিছুর মধ্যেই সবচেয়ে ভাবলেশীন যে সে হলো স্বয়ং বিয়ের বর। তার মতে বিয়ের কোনো ভাবান্তর দেখতে পাওয়া যাচ্ছে না। ব্রেকফাস্ট করে তিথির এসে শুয়ে আছে, মাথাটা যন্ত্রণা করছে। নিশি নুরি দুজনে ভার্সিটি গিয়েছে। আসার সময় বোধহয় ওখান থেকে একবারে শপিংয়েও যাবে।
তাকে বিকেলে নয়ন ভাই নিয়ে বের হওয়ার কথা শপিংয়ের জন্য। তিথি নিজেও কেন যেন আগ্রহ পাচ্ছে না কিছুতে, হয়তো ঈশানের এমন অনাগ্রহী ভাবের জন্য। তিথি চুল ছড়িয়ে বিছানায় শুয়ে আছে। বিছানা ছেড়ে মেঝেতে এলোমেলো ভঙ্গিতে আড়ছে আছে লম্বা চুলগুলো। ঘাড় বাঁকিয়ে তাকালো খোলা দরজাটার দিকে। তার ঘুম ঘুম পাচ্ছে। টমাটা যাওয়ার সময় দরজাটা হা করে খুলে রেখে গিয়েছে। এখন তার মোটেও উঠে দরজা বন্ধ করতে ইচ্ছে করছে না। আলসিয়ামি ভঙ্গিতে উপর হয়ে শুলো, দুহাত ভাঁজ করে থুতনি ঠেকিয়ে তাকালো বারান্দার দিকে। খাঁচায় তার পাখিটাও উদাস হয়ে বসে আছে। আজকে কেমন একটা ঝিমিয়ে আছে, মোটেই ছটফট করছে না। তারও বোধহয় তিথির মতোই মনটা খারাপ। বারান্দার হলুদ ফুলওয়ালা সফেদ পর্দাখানা বসন্তের বাতাসে উড়াউড়ি করছে। তিথির এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। কালকের পর থেকে জীবনে অনেক কিছুই পাল্টে যাবে। পাল্টে যাবে তার পরিচয়। রেহনুমা হেলাল তিথির থেকে রেহনুমা আরশাদ তিথির। বাবার পরিচয় থেকে স্বামী। স্বামী শব্দটা মাথায় আসতে দগদগ করে উঠল বুকের ভিতরটা। কখনো কি সে ভেবেছিল এমন হুট করে জীবনের গতি পরিবর্তন হয়ে যাবে তার? ঈশান ভাই তার স্বামী হবে কল্পনায়ও এনেছিল সে? না, কখনো আনেনি। কালকের পর থেকে বড় মামনি তার শাশুড়ি, বড় মামা শ্বশুর। সম্পর্কগুলো অন্যরকম লাগবে না? সোজা হয়ে শুয়ে কোরবালিশটা বুকে জড়িয়ে ধরল সে। আজ মা বাবার কথা মনে পড়ছে খুব। দারুণ কান্না পাচ্ছে তার। গায়ে পারফিউমটা মেখে হাতে ঘড়িটা পরে নিল ঈশার। মানিব্যাগটা গুজলো পকেটে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে জেলটা লাগিয়ে দুহাতে চুল সেট করে নিল। গায়ে সফেদ শার্ট আর কালো প্যান্ট। সাজিদটা কলের উপর কল করেই যাচ্ছে। বিয়েতে নাকি টিপস দেবে। ঈশানের মহা বিরক্ত। ফ্রেন্ড সার্কেলের মতো বিবাহিত কাপল থাকলে এই এক সমস্যা। উঠতে বসতে তারা বিবাহিত সম্পর্কিত উপদেশ দিতে থাকবে। তবে এটা মনে করার একদমই কোনো কারণ নেই যে এখন ঈশান আরশাদ দেওয়ান সেই টিপস গ্রহণ করতে ছুট যাচ্ছে। তার এসবে টিপস থোড়াই লাগবে, না গেলে ছেলেগুলো কল করে জ্বালিয়ে মারবে। ঈশান দরজা আটকে বের হলো নিজের ঘর থেকে। ডুপ্লেক্স বাড়িটা দক্ষিণ পাশে 4টা বেডরুম, একটা ঈশান আর একটা তিথির। বাকি দুটো গেস্ট রুম আপাতত বন্ধ পড়ে আছে। তিতিরের রুম পার হতে গিয়ে পা থমকে গেল ঈশানের। দরজা খোলা। বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে তিথি। মাথার রূপাঞ্জল জেলের চুলগুলো বিছানায় মেজে জুড়ে সমানে রাজত্ব করছে। পরনে শর্ট টপস আর প্লাজো, দুটোই বিপজ্জনকভাবে উপরে উঠে আছে। ঈশান বিরক্ত হলো। না আসলো এই সময়ে এদিকে কেউ, তবুও এমন দরজার শটানে খুলে ঘুমাতে হবে? মেয়েটার আক্কেল কবে হবে? নয়নটা 100 বার তিথিরের খোঁজ করে। ঘরে এসে এমন অবস্থায় দেখলে নিশ্চিত সুন্দর করে ঢেকে দিয়ে যাবে। সেদিন যেমনটা দেখেছিল। সে তিতিরের বিষয়ে খুব সাবলীল। বিষয়টা আজকাল ঈশানের পছন্দ হচ্ছে না, একদম না। মানুক আর না মানুক, আজ বাদে কাল তিথির তার বউ হবে। সেই হিসাবে নয়ন তার দেবর, ভাই তো আগে থেকেই। তার উপর নয়নের চোখে তিথির জন্য অন্যরকম অনুভূতি দেখা ঈশান টের পেয়েছে। সে নিজেও পুরুষ মানুষ, অন্য একটা পুরুষের দৃষ্টিতে কি আছে সে বুঝবে না। ঈশান চোখ মুখ শক্ত করে ধীর পায়ে ভিতরে ঢুকলো। ওড়নাটা পাশে রাখা, ফ্যান চলছে। বারান্দার দরজাও খোলা। হুহু করে ঠান্ডা বাতাস আসছে বাহির থেকে। ফ্যানটা ফুল স্পিডে দেওয়া। ঠান্ডা লাগছে তিথিরের, বোঝা যাচ্ছে। ঈশান তাকিয়ে রইল মুখের দিকে। চোখ মুখ কেমন একটা কুচকাচ্ছে ঘুমের করে। স্বপ্ন দেখছে কিছু একটা। ঠোঁট নাড়ছে, কথা বলতে চাচ্ছে। সামনের ছোট চুলগুলো মুখ ছেয়ে যাচ্ছে বারবার। ঈশান গায়ের চাদরটা টেনে দিল। এগিয়ে গিয়ে ফ্যান অফ করলো। বারান্দায় থাইটা খানিকটা টেনে দিল। তবে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো না তিথিরের। হঠাৎ চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তে দেখা গেল। ঘুমের মধ্যে ঠোঁট উল্টাচ্ছে, চোখের পাতা ক্রমাগত নড়ছে। ঈশান কপাল কুঁচকে তাকিয়ে রইল। এবার ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। ঈশান হতচকিত হলো। হাত এদিক ওদিক করছে, কিছু একটা খুঁজছে হয়তো। ফোপানো থামছেই না।
ঈশান কি করবে বুঝতে পারল না। ডাকবে কি না থাক। তবে সে চিন্তা বেশিক্ষণ ধরে রাখতে পারল না। তিতিরের কান্না থামছে না। খানিক ইতস্তত আলতো হাতে ধাক্কা দিল। কারোর উপস্থিতি পেয়ে ঘুমের ঘোরে বোধ হয় খানিকটা স্বস্তি পেল সে। ভয়ের কিছু স্বপ্ন দেখছিল হয়তো। মুখটা হাসি হাসি হয়ে গেল। পাশে পাওয়ার ভয় কেটে গেছে হয়তো। ঈশানের হাতটা শক্ত করে চেপে ধরতে চাইল, তবে ঈশান সরিয়ে নিল। ঘুমের ঘোরে শব্দ করে উঠল হাতটা না পাওয়ায়। আবেদনময়ে শোনাচ্ছে সেই কণ্ঠস্বর। ঈশানের বুকটা ধক করে উঠছে। আর দাঁড়ালো না সেইখানে, দরজা ভেজিয়ে চলে গেল সেখান থেকে। ঈশান বাইক সাইড করে এসে বসলো ক্যাফেতে। সাজিদ আর নাইমও বসে আছে। জানালো নিয়াজ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অনিমা আর ঋতুকে না দেখে দুই ভ্রু তুলে প্রশ্ন করলো সাজিদকে। অনিয়া আর ঋতু কই?